আমি অনির্বাণদার কাছে আসবো সরাসরি। অনির্বাণদা, দেখো প্রত্যেকটা বাজেটের পরেই একটা সমালোচনা হয় বিভিন্ন জায়গা থেকে। এই বাজেটটা কি নির্দিষ্টভাবে তুমি একটা ফিল গুড মনে করছো? না, দেখো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অর্থনীতি আর রাজনীতি সম্পৃক্ত। আমরা যে কোনো দেখো আগের বার যখন বাজেট হয়েছিল তখন যেহেতু কোয়ালিশন সরকার ছিল, বিহারের জন্য আলাদা ছিল, হ্যাঁ, মানে নাইডু এবং নীতিশ কুমার দুজনকে খুশি করা হচ্ছিল। এবারও দেখো প্রথম দিকে যখন বাজেট হচ্ছিল বিহারে আইআইটি হবে, বিহারে আইআইটির জন্য কথা বলা হচ্ছিল, বিহার মাখানা হবে, হ্যাঁ ঠিক আছে, বিহারে এয়ারপোর্টের জন্য কথা বলা হচ্ছিল, এটা বিহার কেন্দ্রিক প্রথম দিকে শুনতে লাগছিল। আজকে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এর কয়েকদিনের মধ্যে কিন্তু দিল্লির মতো একটা জায়গাতে ভোট আছে, ঠিক আছে, 3-4 দিনের মধ্যে 3 তারিখে ভোট আছে। তারপরে আরেকটা ঘটনা কয়েকদিন আগে ঘটে গেছে, সেটা হচ্ছে কুম্ভমেলা একটা মানে দুর্বিষহ দুর্ঘটনা ঘটেছে। এবং এই সব কিছুর থেকে আমার মনে হয় একটুখানি এটার মধ্যে একটা রাজনৈতিক চমক থাকছে, যে এইটা দিয়ে হয়তো এই ব্যাপারগুলোকে একটুখানি নিউট্রালাইজ করা বা কিছু বেনিফিট না। আমি শোনো না, রাজনীতি দুটো মিলিয়ে আছে। একটা অর্থনীতি যে কোনো জিনিস জায়গায় রাজনীতি আমাদের চালিকা শক্তি রাজনীতি ভারতবর্ষে। এবং আমি যেটা বারবার বলছিলাম মধ্যবিত্তের আমি তো শুরুই করলাম যে এটা আমার দেখা এরকম এক্সপেক্টেড ছিল না। এবং আমার দেখা এটা হচ্ছে মোদী সরকারের মধ্যবিত্তকে সুরা দেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ বাজেট। এবং 12 লক্ষ টাকা অবধি 12,75,000 টাকা অবধি মধ্যবিত্ত যে কোনো মধ্যবিত্তকে যদি তুমি দেখো 12 লাখ টাকা মানে মাসে 1 লাখ টাকা রোজগার যিনি করেন তাকে ট্যাক্স দিতে হবে না। তো আমি বলবো এটা ফিল গুড ফ্যাক্টরটা আমি বললে হবে না, সাধারণ মানুষকে তুমি বুম ধরো তারা সবাই বলবে। তুমি এখান থেকে সেক্টর 5-এ যারা কর্মচারী আছে, এখানে এত তথ্য প্রযুক্তি সংস্থায় যারা কাজ করছে, 1 লাখ টাকা অবধি স্যালারি যারা আছে তারা হয়তো একটা মানে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন যে তাদেরকে আর ট্যাক্স গুনতে হবে না। এবং সে কিন্তু তৎক্ষণাৎ প্ল্যানিং করবে যে টাকাটা আমার বাঁচছে সেই টাকা দিয়ে আমি একটা রেফ্রিজারেটর কিনবো, সেই টাকাটা দিয়ে আমি একটা ওয়াশিং মেশিন কিনবো, সেই টাকাটা দিয়ে আমি একটা স্কুটার কিনবো, বাইক কিনবো, বা আমি একটা নতুন গাড়ি কিনবার স্বপ্ন দেখবো। এবং সবথেকে বড় কথা দেখো, এই যে আমাদের এখানে গৃহঋণের একটা সুদের কথা বলা হয়, যেখানে আমরা ইনকাম ট্যাক্সে আগে ওল্ড ট্যাক্স স্ট্রাকচারে আমরা এই যে রিবেট পেতাম, ডিডাকশন পেতাম, এইগুলোর থেকে বেরিয়ে এসে মানুষ যদি দেখে যে নিজের ঘর দরকার, তাহলে মানুষ কিন্তু এই যে উদ্বৃত্ত টাকা যেটা ট্যাক্স সেভিংসের মাধ্যমে আসবে সেই টাকাটা দিয়ে কিন্তু একটা নতুন হোম লোন নেবে, হবে। তার কারণ হচ্ছে কি, মানুষ চাইছে, দেখো এই যে আমরা যে দেখি না যে আবাসন শিল্পে প্রায় 45% লোক মানে এমপ্লয়মেন্টে জড়িয়ে রয়েছে। এই আবাসন শিল্পটা কিন্তু আমরা দেখছিলাম যে হাই কস্ট লিভিং যেসব রেসিডেন্স আছে সেগুলো বিক্রি বাড়ছে, কিন্তু মধ্যবিত্তদের জন্য যে অ্যাফোর্ডেবল সেগমেন্ট বা অ্যাফোর্ডেবলের উপরে যেটা মিডল ক্লাসের জন্য ছিল সেই জায়গাতে কিন্তু এই সেলটা বাড়ছে। আমি অনির্বাণদা একটু তুমি সাধারণ মানুষের কথা বললাম, আমরা সাধারণ মানুষের কথাই শুনি। রবি মোড় থেকে অয়ন ঘোষাল রয়েছে, রবি ঠাকুরের মোড় থেকে অয়নের সঙ্গে যারা রয়েছেন কি বলছেন তারা শুনি। অবশ্যই সব্যসাচী, নিঃসন্দেহে আয় কর এমন একটা বিষয় যে বিষয়টা কিন্তু আপাত দৃষ্টিতে মধ্যবিত্তকে শক্তি দিচ্ছে বলেই মধ্যবিত্ত এই সমস্ত মানুষ মনে করছেন। দিদি একটু কথা বলবো, যদিও বললাম আরেকটু একদম সরাসরি, সেটা হচ্ছে যে এই যে 12 লক্ষ টাকা মানে মাসে যে মানুষটি 1 লক্ষ টাকা রোজগার করেন তার আর কোনো কর ট্যাক্স রইল না, এটা কি একটা বড় রিলিফ মধ্যবিত্তদের কাছে? আপনার কি মনে? মধ্যবিত্তদের কাছে এটা একটা রিলিফ, কিন্তু সবসময় মধ্যবিত্তরাই দেখেছি বেশি ভোগে। কেন বলছি শুনুন, মধ্যবিত্তদের সব কিছুই ট্যাক্স দিতে হয়, হ্যাঁ, সবের কোনো কিছু যা দাম বাড়ে সেটাতেই কিনতে হয়। কিন্তু ধরুন গরিব শ্রেণী যেটাকে বলছে তারা যেভাবে অনেক কিছু পায়, মানে আমরা দেখছি যে গরিব মানুষদের জন্য যেভাবে দেওয়া। জিএসটি নিয়েও কিছু একটা অভিযোগ করছিলেন। হ্যাঁ, জিএসটি নিয়েও বলেছি যে জিএসটিটা যদি কমানো হয় তাহলে আমরা এই যে ধরুন স্বাস্থ্য বিমা দিতে গিয়ে অর্ধেক মানুষ এবারে স্বাস্থ্য বিমায় বোধ হয় জিএসটি 18%, 18% স্বাস্থ্য বিমার ট্যাক্স, অর্থাৎ প্রত্যক্ষ কর ইনকাম ট্যাক্স, তাতে যেমন একটা খুব বড় স্ল্যাব বেনিফিট পাওয়া যাচ্ছে, তেমনই আবার ইনডাইরেক্ট ট্যাক্স যেগুলো জিএসটি, যেগুলো আমরা প্রত্যেকটা জিনিস কিনতে দিই, এমনকি এখন তো অনেক পরিষেবা, এমনকি বিমা, সেই বিমা আমারই জমানো যে পুঁজি সেইটা যখন ফাইনালি ম্যাচিওর করে তখন সেটা আমি যদি তুলি তাহলে কিন্তু তার উপর জিএসটি আছে। এই ধরনের বিষয়গুলো নিয়েও কিন্তু সাধারণ মানুষ বলছেন। তাও জিজ্ঞাসা করব, 12 লক্ষ টাকা পর্যন্ত যার আয়,
অর্থাৎ মাসে যার 1 লক্ষ টাকা আয় তাকে ইনকাম ট্যাক্স আর দিতেই হবে না। এটা শুনে কি রকম ভালো লাগলো, যে শুনে ভালো লাগলো। যদি 12 লক্ষ টাকার মধ্যে আয় হয়, সেখানে যদি আমাদের ইনকাম ট্যাক্সটা দিতে যদি না হয়, তাহলে তো আমাদের দিক থেকে একটা তো ভালোই অপরচুনিটিটা তো ভালো, গুড অপরচুনিটি। নিঃসন্দেহে আপনি মনে করছেন আপনার এর ফলে হাতে যে জমানো টাকা পরিমাণটা বাড়বে। জিনিসপত্রের দাম বাড়লে তখন তো আর কিছু করার। খুব গুরুত্বপূর্ণ, হাতে টাকা জমানোর পরিমাণ বাড়লো কিন্তু জিনিসপত্রের দাম সেভাবে কমলো না। তাহলে যে টাকাটা হাতে রইলো সে টাকাটা তো আবার বাজারে গিয়ে খরচা হয়ে যাবে। অর্থাৎ মধ্যবিত্ত মানুষ এই মুহূর্তে রুবির মোড় থেকে একটা মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন। সব্যসাচী, একদমই অনেক ধন্যবাদ। আমি এই জায়গা থেকে অচিনবাবু যে প্রশ্নটা আপনাকে করেছিলাম বিমা নিয়ে, দেখুন মানুষের কিন্তু টেনশন একটা আছে। আপনি একদিক থেকে আমার আয়ের সুযোগ করে দিচ্ছেন, আমার হাতে টাকা দিচ্ছেন, আমাকে সেই টাকা থেকে আমি যদি 3টে ক্যাটেগরি করি, একটা খরচ করব, একটা হচ্ছে ইনভেস্টমেন্টের যে বিষয়টা আছে, আর একটা হচ্ছে বিমা, সেটাও কিন্তু আমি সর্ট অফ ইনভেস্টমেন্ট হিসেবেই দেখছি। আমার যেরকম আশঙ্কার কথা হলো, ঠিক আছে, আমি এই খরচের পরিমাণটা আমি যদি 10 টাকা আমার হাতে থাকে, জিনিসপত্র যদি মানে যেটা আগে মাসে 10 টাকা দিয়ে কিনবো ভেবেছিলাম সেটা 11-12 টাকা হয়ে গেল, ওটা একটা চাপ। আর এই বিমার ক্ষেত্রে আমি বারবার এটা কেন বলছি, আমি নিজেও ভুক্তভোগী, আমার ধারণা আপনাদের যারা মেডিক্লেম করেন তারাও ভুক্তভোগী। আমার মা বাবার জন্য যেটা 50,000 টাকার ছিল সেটা একেবারে 51-52 চলে যাচ্ছে এবং সেটা পরে আরও বাড়তে পারে। মানে হরে ধরে এক হলে তো খুব মুশকিল। না, আমি এখানে একটু ওই ডিরেক্ট ট্যাক্স, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে তফাৎটা একটু বলে দিই। সেটা হচ্ছে যে এই জিএসটি এবং যাবতীয় এই পণ্যের ওপর যে করগুলো, এগুলোকে পরোক্ষ কর বলা হয়, আর ইনকাম ট্যাক্সটাকে আমরা বলি প্রত্যক্ষ কর, কর্পোরেট ট্যাক্স, প্রত্যক্ষ কর। এবারে হচ্ছে কি যে এই দুটোর মধ্যে কিন্তু মানে ক্যারেক্টারিস্টিক, মানে তার গুণগত দিক থেকে দুটো কিন্তু একদম আলাদা। সেটা হচ্ছে যে জিএসটিটা বা পরোক্ষ করটা আমাদের করতে হয় কিন্তু অনেকটা বাধ্য হয়ে করতে হয়, কারণ আমরা জানি যে পরোক্ষ করের যে পরিণতি হয় সেটা হচ্ছে যে গরিব মানুষরা অনুপাতে তারা অনেক বেশি কিন্তু বোঝা বয়। ধরুন আজকে আমার রোজগার যদি 10,000 টাকা হয়, তার যত শতাংশ আমি জিএসটি দিই, আর একজনের যার রোজগার 2 লাখ টাকা মাসে, সে যত তার রোজগারের যত শতাংশ জিএসটি দেয় তার থেকে অনেক বেশি শতাংশ হিসেবে আমি যদি দেখি, তাহলে কি হচ্ছে জিএসটি আমি যত বেশি বাড়াবো আসলে কিন্তু গরিব মানুষের ওপরে তার প্রভাবটা অনেক বেশি পড়ে। এইবারে আপনি যদি মধ্যবিত্তর আয়করে ছাড় দিয়ে এবার যদি জিএসটিটাকে যদি একই রকম রাখেন বা বাড়ান, তাহলে কিন্তু মধ্যবিত্ত যেটুকু যা সুরাহা পেল ওই আয়করের দিক থেকে, কিন্তু গরিব মানুষ কিন্তু কিছুই পেল না। তার মানে হচ্ছে যে তারা যে পণ্যগুলো কিনবে তাদেরকে কিন্তু সেই জিএসটি দিয়ে যেতে হবে। অর্থাৎ জিএসটিটা কিন্তু সরকার খুব হাসি মুখে করে না, কারণ জিএসটিটা যেহেতু আমার ওই দিক থেকে আমার বেশি কর বাবদ আয় হচ্ছে না প্রত্যক্ষ কর থেকে, সেই জন্যই পরোক্ষ করে আমাদের যেতে হয়। এবং পরোক্ষ করটা কিন্তু বাড়িয়েও যেতে হয়, 18% পরোক্ষ কর কেন করছি আমরা, কারণ হচ্ছে যে ওই দিক থেকে আমি বেশি তুলতে পারছি না। এবং যে কোনো উন্নত দেশে কিন্তু সেখানে প্রত্যক্ষ করের অংশটা অনেক বেশি থাকে। কারণ কি না, সেখানে প্রত্যক্ষ কর বাবদ আয়টা হয়ও অনেক বেশি। কারণ এখানে প্রত্যক্ষ কর কিন্তু ওই বাড়ানো বা কমানোটা অনেকটাই একটা রাজনৈতিক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, যেটা অনির্বাণবাবু খুব সুন্দর করে বলেছেন যে এখানে একটা আর কদিন পরেই একটা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, এবং সেটা দিল্লিতে আমরা জানি, এবং বিহারের দিকে তাকিয়েও কিছু একটা করা হয়েছে। সুতরাং এইরকম কিছু বাজেটে কিছু ঘোষণা থাকে যেগুলো কিন্তু সরাসরি একটা রাজনৈতিক কিছু লাভের জন্য করা হয়। এটা নিয়ে অস্বীকার করার উপায় নেই, এটা যে কোনো দল যারাই থাকবে তারাই এটা করবে। কিন্তু আমি বারবার যেটা জোর দিতে চাইছি সেটা হচ্ছে সামগ্রিকভাবে অর্থনীতি কোন দিকে যাচ্ছে তার পরিচয়টা আমরা পাবো যদি গতকালের ইকোনমিক সার্ভেটা দেখি। এবং গতকালের ইকোনমিক সার্ভে কিন্তু যথেষ্ট উদ্বেগ তুলে দিচ্ছে। উদ্বেগটা এই, এবং এটা পরিষ্কার করে লেখা আছে, আপনি যদি একটু পড়েন ইকোনমিক সার্ভেটা দেখবেন যে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে যে পরিমাণ কর্পোরেট প্রফিট আমাদের বেড়েছে সেই তুলনায় আমাদের মজুরি একেবারেই বাড়ছে না। একদম স্পষ্টভাবে লেখা আছে, এটা সরকারেরই তো রিপোর্ট, সরকারই তো এটা অনুভব করছে যে এই জিনিসটা হচ্ছে। তার মানে একটা হচ্ছে যেটাকে আমরা ম্যাক্রো ইকোনমি বলি, যেখানে অর্থনীতির একটা নিজস্ব গতি আছে, এবং যে গতিটা সরকার কতটা নিয়ন্ত্রণ করতে পারে কি পারে না তার বিতর্ক আছে। কিন্তু এইটুকু তো আপনি যে ইকোনমিক সার্ভের কথা বলছেন, উদ্বেগজনকের কথা বলছেন, আজকের বাজেটে তার কিছুটা সুরা আছে বলে মনে হচ্ছে? একেবারেই না,
একেবারেই না। এবং এবং এটাও দেখুন, আপনি যদি মনে করেন আজকে যদি 6% যদি বৃদ্ধির হার যদি হতেও থাকে 47 পর্যন্ত, তাতেও কিন্তু 2047-এ গিয়ে আপনি তো 5 ট্রিলিয়ন ইকোনমি করতে পারবেন না, কারণ তার জন্য আপনাকে প্রতি বছর 8% হারে বাড়তে হবে। এবার কথা হচ্ছে গত কয়েক বছর ধরেই আমরা বলছি 8%-র কাছে যেতে হবে, কিন্তু কোভিড আসার পরে ইত্যাদি এবং চাহিদাজনিত একটা অভাবের জন্য এটা হতে পারছে না, যে কোনো কারণেই হতে পারছে না। 6% খারাপ নয়, 6 থেকে 7% খুব খারাপ নয়, কিন্তু ওই যে 5 ট্রিলিয়নে যেতে হবে, ফলে বিকশিত ভারত হবে, এইটা বোধহয় সরিয়ে রেখে আপাতত আমরা যদি শুধুমাত্র যেটা সরকারের মুখ্য অর্থনীতি যিনি উপদেশক তিনি যেটা বলছেন তার কথা শুনে একটু কিছু করি না কেন? তিনি বলছেন, গতকালই তিনি বলেছেন, এবং প্রধানমন্ত্রী কালকে শুরুতে অধিবেশনের শুরুতেই সেটা প্লেস করা হয়েছে এবং সেখানে কিন্তু এটা রয়েছে। ঠিক আছে, আমি শঙ্করবাবু উত্তর নেবার আগে আমি আরেকবার প্রবীর কাছে যাবো। প্রবীরবাবু, এখানে এটা আমার মনে হয়েছে, আমি ভুল কিনা আপনি বলুন, যে কোথাও গিয়ে মেক ইন ইন্ডিয়ার যে ভাবনা আছে তাকে অনেকটা গুরুত্ব দেওয়া হয়েছে। এই মেক ইন ইন্ডিয়াকে যখন আমি গুরুত্ব দিচ্ছি, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু দেখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প সামনে আছেন, সেখানে একটা ট্যারিফ নিয়ে কিন্তু আমাদের আন্তর্জাতিক মহলে যথেষ্ট চাপের মুখে পড়তে হবে, কারণ আমাদের যে ডলারাইজেশনের যে স্বপ্ন, সেই স্বপ্ন ধাক্কা খেয়েছে, ট্যারিফ নিয়ে এক্সপোর্টে ধাক্কা খেয়েছে, আমাদের বলা হচ্ছে যে আরও বেশি অস্ত্র কেনো। এই সমস্ত চ্যালেঞ্জ সামলে এবং মেক ইন ইন্ডিয়া করাতেও কিন্তু কোথাও ডোনাল্ড ট্রাম্পের আপত্তি আছে, কারণ তিনি গুরুত্ব দিচ্ছে যে তুমি তার কাছ থেকে জিনিসপত্র কেনো, যে যার দেশ দেখবে অবভিয়াসলি। এই জায়গায় দাঁড়িয়ে আগামী ভবিষ্যতে কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, আমি অচিনবাবুর কথাটা ধরে নিয়েই বলছি। যদি পরিস্থিতি উদ্বেগজনক থেকে থাকে, এবং এটা তো অস্বীকার করার জায়গা নেই, মধ্যবিত্ত নাবিশ্বাস তো হচ্ছে, সমস্যা হচ্ছে, এই সমস্ত সামলে আন্তর্জাতিক মহলকেও সামলে কতটা চ্যালেঞ্জ? দেখুন, চ্যালেঞ্জ তো অবশ্যই, যেটা উনি বললেন একেবারে সঠিক কথা বলেছেন। কনজামশন যেটা স্লো করছে সেটা তো আমরা জিএসটি কালেকশন এবং জিডিপি গ্রোথ দেখেই বুঝতে পারছি। সুতরাং এই যে চারটে ভার্টিক্যাল জিডিপির ইকোনমির যে চারটে ভার্টিক্যাল, কনজামশনটাকে অ্যাড্রেস করা হলো, যেটা হচ্ছে ট্যাক্স স্ট্রেটওয়ে আপনি কাটালেন, দ্যাটস গুড। বাট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এখানে কিন্তু আমার হিসাবে ইটস এ ফল্টারিং। কেন? গতবার যে আপনি 3.4% 11,11,000 কোটি দিলেন, এবার না বাড়ালেও আপনার আমি মনে করি লুকিং টু দ্য জব সিচুয়েশন ইন ইন্ডিয়া, এটাকে স্ট্যাটাস কো রাখলে ভালো হতো। সেক্ষেত্রে হয়তো 4.5 আপনার জিডিপি ফিসকালটাকে নিয়ে যেতে হতো 4.4-এর জায়গা। আমার কাছে মনে হয় ভারতের মতন উন্নয়নশীল দেশে দ্যাট ইজ অ্যাকসেপ্টেড। কেন? আমি মার্কেট বরোয়িং বেশি করবো না, মার্কেট বরোয়িং স্ট্যাগন্যান্ট গতবারের মতন 11,11,000 কোটি। সুতরাং 83%টাকে মেনটেন করে। এখানে আর একটা উদ্বেগের ব্যাপার কি জানেন, এগুলো সত্যি মানে ডিটেলস আলোচনা করলে ডিসেম্বর 2024। আচ্ছা, আমি একটু আপনাকে থামাচ্ছি, আমি একটু সাধারণ মানুষের বক্তব্য শুনে আপনার কাছেই আসবো। দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, কোথা থেকে রয়েছে জানবো, কি বলছেন সেখানকার মানুষ জানবো। দেবব্রত, দেখো, এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া আদালত চত্বরে, এবং এখানে যে সমস্ত মানুষ রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো। আজকে যে বাজেট ঘোষণা এখন চলছে, যে বাজেট এতে যেটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যে 12 লাখ টাকা আয় পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে, এবং 5টা জীবনদায়ী ওষুধ, ক্যান্সার সহ সেখান থেকে সেগুলো থেকে ট্যাক্স তুলে দেওয়া হচ্ছে, শুল্ক প্রত্যাহার করা হচ্ছে। কি বলবো? আমি দেখেছি পার্টলি, তাতে দেখলাম যে এখনো পর্যন্ত যা বাজেট ভারতের ইতিহাসে হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো বাজেট এবছরই হয়েছে, এবং 12 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স এক্সেপশন হয়েছে। তার মানে হলো যে মধ্যবিত্ত যারা রয়েছে, যাদের স্যালারিড পার্সন, যাদের স্যালারি আপ টু 1 লাখ পার মান্থ, এবং যারা উকিলবাবু, প্রফেশনাল ডাক্তারবাবু, যারা মান্থলি, এবং ক্ষুদ্র ব্যবসায়ী অবশ্যই, যাদের মান্থলি ইনকাম 1 লাখ পর্যন্ত এবং বছরে 12 লাখ, তার জন্য কিন্তু এটা খুব সুন্দর বাজেট। কিছু কিছু ওষুধ, সেটা হলো জীবনদায়ী ওষুধ, খুব প্রয়োজনীয়, ইনক্লুডিং ক্যান্সার, তার 5টি ওষুধে অনেক টাকা কর ছাড় দিচ্ছে, এবং কিছু ওষুধে অ্যাবসলিউটলি কর ছাড় রয়েছে। এইটা কিন্তু সত্যিকারের একটা মানব আর কি উপকারে লাগবে এই বাজেট, জনগণ কল্যাণে এই বাজেট। আমার তো মনে হয় 12 লাখ টাকা পর্যন্ত এটা ছাড় দিয়েছে, এটা মধ্যবিত্তের জন্য খুবই সেটা শুরু করাটা একটা খবর এটা।
তো 1 লাখ টাকা করে মান্থলি ইনকাম থাকে তাদের তো খুবই একটা সুখবর তাদের জন্য। এবং ওষুধের ক্ষেত্রে যে মধ্যবিত্ত যেটা ক্ষেত্রে এটা এসেন্সিয়াল যেটা জীবনদায়ী ওষুধ, সেক্ষেত্রে এটা অনেকটাই মধ্যবিত্তদের সুবিধাই হলো। এটা খুবই আজকে যে বাজেট তাতে মধ্যবিত্তের মন জয় এবং মধ্যবিত্তের খুবই একটা খুশির খবর একটাই তারা প্রয়োগ করছেন। এবং বিশেষ করে ওষুধের ক্ষেত্রে যে ওষুধগুলোর ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, সেই ওষুধগুলোকে ছাড় দেওয়া খুবই প্রয়োজনীয় ছিল এমনটাই মনে করছেন। এবং কিছুক্ষণ আগে আমি আরো অনেক কথা বলছিলাম শহরের মানুষের ছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে এই 5টি ওষুধ নয়, আরো বেশ কিছু ওষুধ যেহেতু মানুষকে প্রত্যেক মানুষকেই হয়তো কিছুটা সেগুলোতেও ছাড় দেওয়া উচিত। একদমই, অনেক ধন্যবাদ দেবব্রত। আমি আচ্ছা হ্যাঁ অনির্বাণ কিছু আমি আসি। আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে দেখো এই যখনই বাজেট হয় না, বাজেটে একটা সাধারণ মানুষের উদ্দীপনা থাকতো। মা কাকিমা জেঠিমা যারা রান্না করতেন তারাও রান্না করতে করতে বাজেটের দিনে কিন্তু কোনটা কমলো কোনটা বাড়লো। তো এই জিনিসপত্র দাম ওঠানামা করার যে বাজেট আমরা দেখেছি সেটা ওই জিএসটি জবের থেকে এসে তবে থেকে সেটা সরে গেছে। কারণ এখন জিনিসপত্রের দাম ওঠানামাটা সবসময় জিএসটি রেটের উপর ডিপেন্ড করে, তার জন্য জিএসটি কাউন্সিল আছে। তো সাধারণভাবে এই বাজেটের সিগনিফিকেন্সটা কমে গেছিল। একটাই সিগনিফিকেন্স ছিল যে এই আয়করে কি ছাড় হবে মধ্যবিত্তের জন্য আমি বলছি। কিন্তু আমি যদি পুরো ভারতবর্ষকে মানে ম্যাক্রো পয়েন্ট অফ ভিউতে দেখি, ভারতবর্ষের কাছে আজকে অনেক কিছু চ্যালেঞ্জ আছে। আজকে নির্মলা সীতারামন বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র মধ্যবিত্তকে এই ট্যাক্স মানে স্ট্রাকচারে ছাড় দিলেই ভারতবর্ষের উন্নতি হবে তা তো নয়। ভারতবর্ষের কাছে এখন সত্যি সত্যি কিছু চ্যালেঞ্জ আছে এবং সেই চ্যালেঞ্জগুলোকে ওরা হ্যান্ডেল করছেন। কী কী চ্যালেঞ্জ আছে? আমরা যে জিওপলিটিক্যাল ইস্যুজ আছে, ট্রাম্প 20 তারিখে সবেমাত্র শপথ নিয়েছেন, কি করবেন ভারতবর্ষ জানে না, বিশ্বের অন্যান্য দেশও জানে না। এবং তার পাশাপাশি যেটা মেন সমস্যা আজকের দিনে সেটা হচ্ছে দেখো মধ্যবিত্ত 1 লাখ টাকা অবধি ট্যাক্স দিতে হবে না, সেটা কাদের? যারা চাকরি করছেন, রোজগার করছেন। কিন্তু অধিকাংশ লোক যারা বেকার আছেন, হ্যাঁ, মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব এই দুটোই সমস্যা ভারতবর্ষকে মেনলি গ্রাস করেছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে যারা টিভির পর্দায় চোখ রেখেছেন, বয়স্ক বাবা মা আছেন, তাদের বাড়ির সন্তান যিনি চাকরি পাননি, তিনি চাইবেন যে আমার ছেলেটা চাকরি যাতে পায়। তারপরে সে ইনকাম ট্যাক্স দেবে কি দেবে না সেটা পরের ব্যাপার। সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সরকারি ক্ষেত্রের একটা বিনিয়োগ। এবং যেটা দাদা বলছিলেন, সরকারি ক্ষেত্রের বিনিয়োগটা কিন্তু সরকার চেষ্টা করছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, পাবলিক এক্সপেন্ডিচার যেটা সরকারের তরফ থেকে করা ওই পরিকাঠামো উন্নয়নের খরচা সেটা সরকার করছে। কিন্তু যতক্ষণ না ভারতবর্ষ মিশ্র অর্থনীতির দেশ, যতক্ষণ না প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়বে ততদিন কিন্তু নতুন উদ্যোগপতিরা যদি ব্যবসা না বাড়ান তাহলে সবাই তো সরকারি চাকরি পাবে না। আমি একটা কথা বলছি, প্রাইভেট ইনভেস্টমেন্টটা এখানে সিগনিফিকেন্টলি কম ছিল। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা আমরা শুনছিলাম, আত্মনির্ভর ভারত, যেখানে আমরা বলছিলাম ভোকাল ফর লোকাল, এইসব যে জাগলারি আমরা শুনেছি, সেখানে দাঁড়িয়ে আজকের দিনে বাস্তবতাটা স্বীকার করতে হবে যে ডোমেস্টিক প্রোডাকশনটা যদি কমে যায়, যেখানে আমাদের এক্সপোর্ট কমছে, আমদানি বাড়ছে, ট্রেড ডিফিসিট বাড়ছে, তাহলে সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের সরকারের কাছে শুধু মধ্যবিত্তকে খুশি রাখাটাই চ্যালেঞ্জ নয়, ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়নে আগামী দিনে 2047 অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমি বলছি 5 বছর 7 বছরের হরাইজনে যদি ভারতবর্ষের উন্নতির গ্রাফটাকে আমরা দেখে দেখুন, আমি বিকশিত ভারত 2047 আমার জীবদ্দশায় হয়তো দেখে যাব না, কিন্তু আমি চাই যে 2030-এর মধ্যে যাতে ভারতের একটা অগ্রগতি হয়। এবং তার জন্য এমন জনমোহিনী, দেখুন এই যে 12 লক্ষ টাকা অবধি দেওয়া হলো, এটা তো প্রত্যেক বছর দেওয়ার জন্য আমরা এক্সপেক্ট করবো না, কিন্তু আমি চাইবো এর সঙ্গে সঙ্গে কলকারখানা যাতে তৈরি হয়, এর সঙ্গে সঙ্গে যেন শিল্পক্ষেত্রে বিনিয়োগ হয়, এর সঙ্গে সঙ্গে যাতে বেকারত্বের মানে পরিত্রাণ ঘটে, এবং এর সঙ্গে সঙ্গে যাতে সাধারণ মানুষের মধ্যে, তুমি বলছি না ফিল গুড ফ্যাক্টর, এই ফিল গুড ফ্যাক্টরটা যাতে সর্বত্র ছড়িয়ে পড়ে। আমি সুপর্ণ মৈত্র অর্থনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে এসেছেন, আমি একটু সুপর্ণ বাবুর কাছ থেকে একটু জেনে নিই ওনার ভাবনাটা কি বাজেট নিয়ে, উনি কিভাবে বিষয়টাকে সাম অফ করছেন। নমস্কার, আমিও বাজেটটা দেখেছি এবং বাজেটের যদিও বাজেটটা সমাপ্ত হয়েছে, আমার মনে হয় অরিন্দামের কথা আমি শুনতে পাচ্ছিলাম, আমি ঠিক দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মনে হয় যে 2-4টে অচিন্তদাও আছেন বোধহয় ওখানে। তো 2-4টে যে ইস্যুগুলো যেটা আমাদের সবথেকে চিন্তার বিষয়, এবং প্রথমটা শব্দটা দিয়ে আমি 3 বার একই শব্দ ব্যবহার করব, সেটা হচ্ছে বেকারত্ব, বেকারত্ব এবং বেকারত্ব।
দুই হচ্ছে এই যে মূল্যবৃদ্ধি, এবং মূল্যবৃদ্ধি করার সময় সেটা যারাই অর্থনীতির বেসিক ছাত্র তারা জানেন যে অর্থনীতিবিদদের হয়তো ফুড ইনফ্লেশন বা খাদ্য মুদ্রাস্ফীতির ব্যাপারে খুব একটা কিছু করার থাকে না, সেখানে সরকারকে অনেকভাবে অন্যভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হয়। কিন্তু আজকে বাজেটটা এমনি চট করে এক্সাইটেড এবং যে এত টাকা লোকে হট করে ভাবলেন, কিন্তু যেটা অরিন্দম প্রশ্নটা তুলেছে যে অনির্বাণ প্রশ্নটা তুলেছেন যে আজকে যদি, তার কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে এই পার্সোনাল ইনকাম ট্যাক্স এবং ইনডিরেক্ট ট্যাক্স বা পণ্য পরিষেবা কর দিয়েই কিন্তু প্রায় ভারতবর্ষ চলছিল। এখন এই যে টাকাটা ফোরগো করা হলো, নিশ্চয়ই উচিত ফর কনজামশন পারপাসেস, কিন্তু এই যে টাকাটা ফোরগো করা হলো, সেই টাকাটা ফিস্কাল ডেফিসিট বা রাজস্ব ঘাটতি কোথা থেকে হবে বা সেই টাকাটা কোথা থেকে আসবে সেটা একটা নিশ্চয়ই প্রশ্ন থাকবে। এক। দুই হচ্ছে যেটা প্রাইভেট ইনভেস্টমেন্ট, আমরা 2014 থেকে যদি 2024 যদি এই 10টা বছরে 2014 টু 19 দেখি, এবং 19-এ যেটা সিদ্ধান্ত নেওয়া হলো যে কর্পোরেট ট্যাক্সটা কমিয়ে আমি 26% এনে দাঁড় করলাম, স্বাভাবিকভাবেই যে ওইসিডি কান্ট্রির সাথে সমতা রেখে বা অন্য আসিয়ান কান্ট্রির ট্যাক্সের দিকে ঠিক আছে কর্পোরেট ইনভেস্ট করবে, কিন্তু 2000 থেকে 19-কেও কিন্তু আমরা প্রাইভেট ইনভেস্টমেন্টকে খুব সেরকমভাবে আমরা করতে দেখলাম না, এবং তাদেরকে শিল্পমহল বললেই তারা বলেন চাহিদা নেই, তারা যেন চাহিদাটা ভারতবর্ষেই সীমাবদ্ধ করতে চান, সারা পৃথিবীর চাহিদাটা তারা কোনো সময় দেখতে পান না। এক। এবং না সুবর্ণবাবু, আমি এখানে একটু আটকাচ্ছি। এই যে শিল্পমহলের কথা আপনি বললেন, সরকারের তরফ থেকে শিল্পমহলের জন্য এটা তো অস্বীকার করে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, কিন্তু আপনি বলছেন যে এবারে আমি একজনকে সুযোগ দিচ্ছি, তিনি কাজটা দেবেন কিনা, তিনি ইয়ে করবেন কিনা, সেটা তো খুব মুশকিল। আমি তো সেটাই বলছি যে প্রথম কথা হচ্ছে যে আমি একটু আসবো সুবর্ণবাবু, রাজনাথ সিং এর বক্তব্য আছে শুনবো না, যা হোক বোধ হয় শেষ হয়ে গেছে। আমি আসবো সুবর্ণবাবু, আপনাকে আটকেছিলাম, কারণ আমি আরেকটা ধরিয়ে দিচ্ছি। আমি যেরকম অচিনবাবু বলছিলেন যে এটাও উদ্বেগ রয়েছে যে কর্পোরেট প্রফিট বাড়ছে, কিন্তু যারা সেই প্রফিটের জন্য দায়ী সেই এমপ্লয়ি, তাদের স্যালারি খুব একটা বাড়ছে না। আমি তো সাথে একদমই সহমত। তার কারণটা হচ্ছে উনি সঠিকভাবেই বলেছেন যে আমি যখন মানে দেশ যখন সিদ্ধান্ত নিলেন যে আমরা কর্পোরেটকে অর্থনীতির স্বাভাবিক নিয়মে তাদেরকে আমি 26% দিলাম যে তারা স্যালারি বাড়াবেন বা তারা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন, তারা পুঁজি বিনিয়োগ করবেন যাতে পরিকাঠামো হবে, তাদের শুধু ডিভিডেন্ড বাড়বে এবং তারা অন্যান্য কিছু করবেন না। এবং এই যে মাইনেগুলো যদি আমরা দেখি 2019-এর পর থেকেও, কেন সেই মাইনেটা পেলেই তো তারা গিয়ে বাজারে সামগ্রী কিনবেন, তাহলে মজুরিটা যদি স্থবির থেকে যায় 2019 থেকে 26, তাহলে মৌলিক প্রশ্ন হচ্ছে যে সত্যি কি তাহলে এই যে শিল্পকে এই যে বাঁচিয়ে রেখে ট্যাক্স পেয়ারদের মানি থেকে, তাহলে শুড দ্য ট্যাক্স পেয়ার ফান্ড কর্পোরেট প্রফিটস? এটাই হচ্ছে মৌলিক প্রশ্ন আজকে সব্যসাচী। ঠিক। আমি আসবো, শঙ্কু আসবো, অনির্বাণের কাছে আসবো। আমি প্রবীরকে আটকে রেখেছিলাম, কিন্তু আমার সময় খুব কম, আমরা একটু ছোট ছোট করে উত্তর নেব প্রত্যেকের কাছ থেকে, কারণ আরো অনেকগুলো বিষয় জানার আছে। শঙ্কু, খুব সংক্ষেপে উত্তর। আমার বক্তব্য হচ্ছে যে কর্পোরেট প্রফিট থেকে সরাসরি ট্যাক্স কালেকশন করে সেটা মজুরি ইনক্রিজ করা যাবে বলে আমার মনে হয় না। তার জন্য দেয়ার ইজ এ সেপারেট ডিপার্টমেন্ট, তারা মজুরিকে সরাসরি অ্যাড্রেস করবেন, সেভাবেই তার সলিউশন আসবে। এখন কর্পোরেটকে সরাসরি যদি আপনি টার্গেট করেন, তাহলে কর্পোরেটের যে ডেভেলপমেন্ট করার ইন্টারেস্ট বা ইনভেস্ট করার ইন্টারেস্ট, সেটা ইন্ডিয়া থেকে অন্য কোনো দিকে শিফট করে গেলে সেটা দেশের পক্ষে খুব একটা ভালো হবে বলে আমি মনে করি না। সেই জন্য আমার মনে হয় যে এই দুটো প্রবলেমকে গুলিয়ে ফেললে হবে না, মজুরি নিশ্চয়ই বৃদ্ধি করা উচিত এবং সেটার জন্য আলাদা পলিসি নেওয়া উচিত গভর্নমেন্টের, এবং সেটার জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, আলাদা প্রসেস রয়েছে। তার সাথে বাজেটকে গুলিয়ে ফেলাটা আমার মনে হয় না যে সমীচীন কাজ হবে বা হওয়া উচিত। আর দ্বিতীয়ত আমি সুপর্ণদাকে শুধু একটাই কথা বলবো যে দেখুন, প্রত্যেকবারে তো আর সমস্ত সেক্টরকে একসাথে অ্যাড্রেস করা যায় না। এবারে যেমন মধ্যবিত্তদের সরাসরি অ্যাড্রেস করা হয়েছে, এবং অনির্বাণ দাসের সাথে আমি একমত যে আগামী বাজেটে নিশ্চয়ই এক্সপেকটেশন থাকবে না যে 12টা আগামী বছর 13, 14, 15-তে পৌঁছে যাবে। ফলে সামগ্রিক ডেভেলপমেন্টের সাথে সাথে এটা সমানুপাতিক হারে বাড়বে। আমরা নিশ্চয়ই চাই একদিন যদি এটা ট্যাক্স ফ্রি হয়ে যায় ইন্ডিয়া, তাহলেই সেই লক্ষ্যের দিকে আমাদের এগিয়ে যাওয়া উচিত, এবং সেটা করতে হলে সমস্ত সেক্টরকেও প্যারালালি উন্নতির দিকে এগোতে হবে। ঠিক ঠিক ঠিক। আমি আসবো। আমি একটু প্রভুকে আটকেন। প্রভু, আমি আবারও যে বিষয় অ্যাড্রেস করবো, এই যে বেকারত্ব, বিশ্বাস করুন আমি যবে থেকে সংবাদ মাধ্যমে কাজ করেছি প্রত্যেক বছর একই ইস্যু, এই বেকারত্বের সমস্যা আমাদের ঘুচবে না কোনোদিনও। কিন্তু এটাও একটা সমস্যার কথা উঠে আসছে যে কাজ আছে কিন্তু দক্ষ কর্মীর অভাব। স্কিল সেন্টার বেশ কয়েকটা খোলার প্রস্তাব দেওয়া হয়েছে। আর একটা দিক থেকে ধরুন দেখুন, এই যে মাইগ্রেশন শিফট,
যারা বাইরে চলে গেছিলেন ইউএসএ থেকে আমাদের এখানে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ফলে এই দক্ষ কর্মীর বিষয়টাও তো অ্যাড্রেস করতে হবে, যেটা কিন্তু আমরা চোখ এড়িয়ে যাই। আমরা বারবার বলে দিয়ে কাজ নেই, কিন্তু কাজ থাকলে আমি যে করতে পারার মতন যে আমার যে এবিলিটি সেটাও তো নেই। দেখুন আমাদের ইন্ডিয়ান ইকোনমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যে আমাদের যে 4টে পিলার, তার মধ্যে যে এক্সপোর্টের যে ব্যাপারটা রয়েছে, সেইটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় প্রচণ্ড রকমভাবে এমফাসাইজ বা জোর দেওয়া উচিত। কারণ এই এক্সপোর্ট কথাটা শুনতে ছোট, কিন্তু এটার মধ্যে একটা বৃহৎ ইকোনমির একটা সার্কেল জড়িয়ে রয়েছে। গত 2-3 বছর ধরে আমাদের মার্চেন্ডাইজ এক্সপোর্ট যেটা, সেটা কিন্তু মোর অর লেস স্ট্যাগন্যান্ট 440 বিলিয়নের আশেপাশে। সার্ভিসেস এক্সপোর্ট, আমি যদি ভুল না করি, এমএসএমই সেক্টর অন্তত 45% এক্সপোর্টের জন্য দায়ী। একদম, এমএসএমইর জন্য তো প্রত্যেক বছরই কিছু না কিছু ব্যবস্থা থাকে। এখানে আবার একটা ব্যাপার আছে, আমি আরো ধরুন এই যে টয়েজ ইন্ডাস্ট্রি, এইখানে আবার খেলনা শিল্পের জন্য আলাদা করে আছে। খালি এমএসএমই কে দিলে হবে না, আমার হিসাবে লেবার ইন্টেন্সিভ যদি আপনি বড় শিল্প অনুসার, এমএসএমইটা অনুসারী শিল্প, বড় শিল্প যদি আপনি সেট আপ না করেন, তাহলে এমএসএমই ফুল ফ্লেজে খেলতে পারবে না। অর্থাৎ আমাদের কি 1-2 লোককে চাকরি দিলে তো হবে না, মিলিয়ন অফ পিপল। সুতরাং সেই ধরনের জব ক্রিয়েশন করতে গেলে সেই ধরনের আপনাকে ইন্ডাস্ট্রি বা বড় যেটা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি বলা হয় সেটাকে সেট আপ করা দরকার, যার অনুসারী শিল্প হিসাবে এমএসএমই গুলো সেটা করবে তো কোনো শিল্পপতি। এবার সেইটা তো দেখা যাচ্ছে না, যেটা অনিল বাবু বললেন, যেটা সুপর্ণাদাও বললেন, 9.4% গ্রোথ 22। এটা কেন দেখা যাচ্ছে না বলে এখানে হচ্ছে ব্যাপার। দেখুন 70% ক্যাপাসিটি ইউটিলাইজেশনে এখন প্রাইভেট সেক্টর আছে, মোর অর লেস 70। কোভিডের পর থেকে আমরা যে ডাউনফলে গেছিলাম, তারপরে যে আমরা রিকভারি দেখেছি, বেসিক্যালি ইট ওয়াজ এ কে শেপড রিকভারি ইকোনমির ভাষায়। অর্থাৎ ইকোনমি ভালো করছে, কিন্তু একটা নির্দিষ্ট সেক্টর ভালো করছে, নিচের দিকের ভালো করছে না, যেটা বারবার ঘুরে ফিরে আসছে। আমরা বেকারত্ব, নিচের দিকে লোকের হাতে পয়সা নেই। কারণ আমি এখানে একটু ডিফার করবো, মানে মাঝে মধ্যে অর্থনীতির বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এত একটু মানে বিভ্রান্তিকর হয়ে যায়। আমি নির্দিষ্টভাবে আমি এটা নিয়ে শো করেছিলাম, বিশেষ করে মধ্যবিত্তের কথা যখন চর্চা করছি। নির্দিষ্টভাবে এই স্ট্যাটিস্টিক্স হলো যে এই সাবান, তেল, শ্যাম্পু এইসব প্রস্তুতকারী সংস্থা তারা অভিযোগ করতে শুরু করলেন যে আমার শহুরে মধ্যবিত্তের কাছে বিক্রি হচ্ছে না, এরাই হচ্ছে আমার প্রাথমিক, এরা কাস্টমার, এদের উপর আমার একটা ব্যবসা নির্ভর করে। সেখান থেকে এই স্ট্যাটিস্টিক্স উঠে এলো যে গ্রামীণ অর্থনীতিতে কিন্তু একটা বুস্ট আপ হয়েছে, সেটা আবার এটাতে এফেক্ট করছে না। আবার বাড়ি ঘরের ক্ষেত্রে যেরকম অনির্বাণদা বললেন, 1 কোটি টাকার বেশি বাড়ি বিক্রি হচ্ছে, মাঝামাঝি আমরা যে ফ্ল্যাটে থাকি তা বিক্রি হচ্ছে, বিকজ আপনার ইনকামটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হচ্ছে না। তো একটা সার্টেন সেক্টর অফ দ্য সোসাইটি, যেটাকে বলা হয়, অক্সফামের রিপোর্ট দেখুন না, 10% ইন্ডিয়ান পিপল হোল্ডস 80% অফ দ্য ওয়েলথ, 78%। বাকি যে আমাদের 90% পপুলেশনের কাছে 22% ওয়েলথ। সুতরাং অসাম্য তো পরিষ্কার দেখা যাচ্ছে। আমার যতখানি যা সার্কেল, আমি যেখানে যেখানে কাজ করেছি, আমি তো জানি একটা শ্রেণী এখানে, একটা শ্রেণী এখানে। এই অসাম্যটাকে দূর করতে গেলে, যেটা দেখুন, চায়নার পলিসি আলাদা থাকতে পারে, যদি খাতায় কলমে আমরা দেখি, ওটা আমাদের কাছে এখন স্বপ্ন। বিকজ ওই ধরনের ম্যাসিভ আপনি যদি ম্যানুফ্যাকচারিংয়ে না যেতে পারেন, আমি গত 7 বছর 8 বছর ধরে আসি শোতে, আগামী 7 বছর বেঁচে থাকলে আসবো, এই প্রবলেম সলভ হবে না। আপনার মনে হয় না যে এই ধরনের ম্যাসিভ একটা ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে বা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে গেলে আমাদের যেরকম একটা ডেমোক্রেটিক ওয়েতে সর্বসহমতের ভিত্তিতে এগিয়ে যেতে হয়, সেই দায় চীনের নেই? না, ওখানে একটা ব্যাপার, লিডারশিপ। ইউ উইল নট কোয়েশ্চেন মি, ইউ উইল কোয়েশ্চেন মি দেন অনলি, আপনি তখনই আমায় প্রশ্ন করবেন আমি যদি ফল্টার করি। 1980 ইন্ডিয়া চায়না জিডিপি সে, আমাদের এখানে তো সেই প্র্যাকটিসটা নেই। আজকে ওরা 18 ট্রিলিয়ন, আপনি 4 ট্রিলিয়ন। আর এখানে একটা আলোচনা যেটা হলো, সেটাও আমি একটু জাস্ট বলে দিই, আমরা যদি 6% রিয়েলেও গ্রো করি, 6.5-এও, আমরা কিন্তু 5 ট্রিলিয়ন পৌঁছে যাব 2030-এর মধ্যে। 2030-এর মধ্যে আমরা 5 ট্রিলিয়ন ইকোনমি পৌঁছে যাব, তৃতীয়। বাট যেটা ডেভেলপড যে সংজ্ঞা, ওইটার প্যারামিটারস আলাদা। 5 ট্রিলিয়ন আমরা পৌঁছে যাবো 2030-এর মধ্যে। সুতরাং আমাদের একটাই মাত্র ম্যানুফ্যাকচারিং এবং এক্সপোর্ট ওরিয়েন্টেশনও তার মধ্যে থাকবে থ্রু পিএলআই এন্ড আদার। আমি এই জায়গাতে আমি আসবো, আমি একটু অচিন বাবুর কাছে আসি। এই যে প্রবীরবাবু বলছেন যে ইন্ডাস্ট্রি বা যেরকম শঙ্কু বললো যে এই ওয়েজেসের জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, ধরা যাক আজকে সরকারের তরফ থেকে বলা হলো যে এই 8 ঘন্টার বেশি ডিউটি করা যাবে না, এত মাইনে তোমায় নির্দিষ্ট দিতে হবে। আপনি সত্যি করে বলুন তো, কতগুলো কোম্পানি সেই কথা মানে বা তাতে নজরদারি হয় বা তার এফেক্ট হয়? এবারে যদি এফেক্ট না হয়, আজকে ধরা যাক আমার কোম্পানি আমাকে 2000 টাকা বাড়ালো,
এই টাকা বাড়াটা আমি বাজারে খরচ করব, আমার বাড়িতে যে কাজ করে তারও তো মাইনে বাড়বে, ফলে ওইখান থেকে কিন্তু পুরো বিষয়টা একটা এফেক্ট করছে। এইবারে গতকালের আপনি যে বিষয়টা বারবার আনছেন, সেখানে কিন্তু এই রিকোয়েস্টটাও তাদের করা হয়েছে সরকারের তরফ থেকে যে আপনি বাড়ান, তারা যে বাড়াচ্ছে না, এর সলিউশন কি? দেখুন, এর সলিউশন কিন্তু খুব সোজা সাপটা, সেটা হচ্ছে যে আপনাকে কর্পোরেট ট্যাক্স করতে হবে এবং কর্পোরেটকে এত পরিমাণ কোটি কোটি টাকা ছাড় দেওয়ার কোনো যুক্তি নেই। কারণ হচ্ছে এই, এবং যুক্তিটা কি আপনি খুব ঠিক করেই বলেছেন, যে যুক্তিটা হচ্ছে এই যে তাতে, এবং শঙ্কুদেব বাবুই বললেন কথাটা, যে যদি কর্পোরেটকে বেশি ট্যাক্স করি তাহলে বোধহয় উৎপাদনে একটা আবার সমস্যা হতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখন যা ম্যানুফ্যাকচারিংয়ের অবস্থা দেখা যাচ্ছে, যেটা প্রবীরবাবু বারবার বলছেন, যে ম্যানুফ্যাকচারিংটাকে ভীষণভাবে বাড়াতে হবে। এবং কি ধরনের ম্যানুফ্যাকচারিং? আমি প্রবীরবাবু আপনাকে, অচিনবাবু আপনাকে আবার আটকাতে হচ্ছে, কারণ আমার একটা হেডলাইন্সের সময় হয়ে গেছে। আচ্ছা, হেডলাইন্সের পরে আমি আপনার কাছে গিয়ে আসবো, তবে তার আগে গড়িয়াহাটে আমরা মানুষের সাথে, না আমি আসবো, তোমার কাছেও আসবো প্লিজ, আমার কাছে আরো আধ ঘন্টার সময় আছে, আমি আসবো। আমি একটু গড়িয়াহাটের বক্তব্য শোনাই, ওখানকার মানুষ কি বলছেন, তারপর হেডলাইন্সের পরে ফিরে আসছি। স্বস্তি মিডল ক্লাসের জন্য নিশ্চয়ই তো স্বস্তি এটা, কেন মিডল ক্লাস আমার মনে হয় সবচেয়ে বেশি ট্যাক্স পেয়ার, যদি নাম্বার অফ পিপল যদি আমি কনসিডার করি ইন কম্প্যারিজন টু দ্য টোটাল পপুলেশন আর কি। তো এটা একটা বিরাট রিলিফ মিডল ক্লাসদের জন্য, এবং এর জন্যে আমাদের মিডল ক্লাসে যারা নাকি এক্সপেন্ডিচার, যার জন্য ইকোনমিটা ডিপেন্ড করে, সেটা খুবই ইমপ্রুভ করবে আর কি ইকোনমিটা। একটু ছাড় হলে ভালো হতো, কারণ মধ্যবিত্ত সব কিছুই তো বেড়ে যাচ্ছে, শুধু মানে স্যালারিগুলোই বাড়ছে না, তার মধ্যে এত কিছু হলে তো একটু ছাড়লে নিশ্চয়ই ভালো হতো, সব দিক থেকেই ভালো হতো। উপকার হবে, নিশ্চয়ই উপকার হবে। ক্যান্সারের ওষুধ বলুন, ডায়ালিসিসের ওষুধ বলুন, বা যে কোনো বড় বড় যে কোনো রোগের ওষুধ বলুন, সেখানে যদি ছাড় পায় সাধারণ মধ্যবিত্ত মানুষের উপকার হবে না? নিশ্চয়ই উপকার হবে। সরাসরি একটু রানীকুঠিতে ঢু মারবো, আমাদের প্রতিনিধি কমলাক্ষ রয়েছেন, কি বলছেন সেখানকার মানুষ, শুনি। কমলাক্ষ, সব্যসাচী, দেখো বাজেট কি আমজনতার হলো? কতটা পেল আমজনতা, কতটা ছাড়, সেই চুলচেরা বিশ্লেষণ এই মুহূর্তে হচ্ছে। এবং আমার সঙ্গে এই মুহূর্তে আমরা রয়েছি রানীকুঠি এলাকার একেবারে মধ্যবিত্ত কিছু মানুষের সঙ্গে, পুরুষ মহিলা সকলে রয়েছেন, তাদের কাছে সরাসরি চলে যাব। কেমন বাজেট দেখলেন? অন্তত ইনকাম ট্যাক্সের ব্যাপারে একটা বড় ঘোষণা, কি বলবেন? বাজেটে আমরা যেটা দেখলাম, আমরা মধ্যবিত্ত মানুষ, সুতরাং আমরা তো সবসময় ছাড়টাকে আগে দেখব। হ্যাঁ, আমরা যেটা দেখলাম গত বছর যেটা 7 লাখ টাকা ছিল, সেটা আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 ছিল, তো 7,50,000 টাকা ছাড় পেতাম আমরা স্যালারিড পার্সন। হ্যাঁ, এইবার বাজেটে আমাদের ফিনান্স মিনিস্টার সেটাকে 12 লাখ করেছে এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন করেছে 75,000। তো আমরা 12,75,000 টাকা অবধি সরাসরি 87A-তে আমরা রিবেট পেয়ে যাচ্ছি। কিন্তু এই যে এই ঘোষণাটা, এটা শুধু আমাদের নিউ রেজিমের জন্য, ওল্ড রেজিমের জন্য উনি এখনও কিছু ঘোষণা করেননি। তবে দেখা যাক, আমরা এক্সপেক্ট করছি উনি ওল্ড রেজিমের জন্য বেটার কিছু ঘোষণা করবেন, এবং দেখা যাক। আর বাংলার জন্য সেরকম এখন অবধি আমরা তো ডিটেলসে যাইনি, তো উই উইল সি টু ইট। কতটা আশাবাদী এই বাজেট দেখে মনে হচ্ছে? বাজেট দেখে তো মনে হচ্ছে যে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, আমাদের যদি একটু ছাড় বাড়ে তাহলে আমরা একটু সচ্ছলভাবে জীবনটাকে ইয়ে করতে পারি। তো সেটা হলে লোকেদের রোজগার বাড়ানোর সম্ভাবনা আছে, কেন কোথাও থেকে কনজামশনটা বাড়লে অটোমেটিক্যালি এমপ্লয়মেন্টটাও বাড়তে বাধ্য। তো সেটা দিয়ে তো একটু আশা আমরা রাখছি যে জীবনটা একটু ভালো হবে। বাজেট তো দেখলেন, অনেক বিশ্লেষণ চলছে এই মুহূর্তে, আপনার চোখে এবারের বাজেট কেমন? আমরা সবাই বাজেটের দিকে মুখেই থাকি প্রত্যেকটা বছর, এবছরও সবাই বাজেটটা রিলিজ করেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লেগেছে সেটা হলো ন্যাশনাল এডুকেশন পলিসি ভীষণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে নজরদারি রাখছে। সেক্ষেত্রে বলতে পারি 500 কোটি টাকা বরাদ্দ ফার্স্ট ইনস্টান্সে ভীষণ ভালো ইনিশিয়েটিভ। ইরাডিক্যালি যেটা হতে চলেছে মানে আগামীকালে, সেটা হচ্ছে এমপ্লয়মেন্টাল অপরচুনিটিস, চ্যাটবটস। ইন্ডিয়ার জন্য এই বাজেটে থ্রু দ্য 500 crore ইনভেস্টমেন্ট, ইটস কমেন্ডেবল, বিকজ ন্যাশনাল সেন্টার ফর এক্সেলেন্স ওরা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং ওরা ইনিশিয়েট করেওছে, সঙ্গে তো এমপ্লয়মেন্টাল অপরচুনিটিস আসছেই ডেফিনেটলি। আরও দু একজনের সঙ্গে কথা বলে নেবো। সব্যসাচী, আমার সঙ্গে অনেকেই রয়েছেন, কেমন দেখছেন বাজেট? অন্তত এয়ারপোর্ট 120টা দেশে, বিহারে 3টে। হ্যাঁ, বিহারে তো অনেক বাজেট অ্যালোকেশন হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে সেরকমভাবে কিছু বাজেট অ্যালোকেশন হয়নি। আরেকটা পয়েন্ট যেটা আমি পয়েন্ট আউট করতে চাই, সেটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর লং টার্ম ক্যাপিটাল গেনে যদি একটু কম
ট্যাক্স হতো তাহলে আমার মনে হয় জিনিসটা আরও একটু ভালো হতো জনসাধারণের জন্য। দেখি আপনি কি বলবেন, বাজেট কেমন লাগলো এবার? বেশ, মানে আমার তো মনে হয় যে আমাদের মানে কৃষক বন্ধুদের জন্য এটা একটা বড় পাওনা। আগে যেটা আমাদের মানে কিষাণ ক্রেডিট কার্ড স্কিমে 3 লাখ টাকা মতন লোন ছিল, এখন সেটাকে বাড়িয়ে 5 লাখ টাকা করা হয়েছে। তো আমাদের কৃষক বন্ধুরা তারা এখন গ্রামে থেকেও অনেক বেশি প্রসপার করতে পারে। তো আমার মনে হয় এটা রুরাল ইন্ডিয়ার জন্য একটা বড় ডেভেলপমেন্ট। অনেক ধন্যবাদ কমলাক্ষ। আমি অচিনবাবুকে আটকেছিলাম, অচিনবাবুর কাছে আবার আসবো। অচিনবাবু খুব ইন্টারেস্টিং একজন পয়েন্ট তুললেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অবভিয়াসলি 500 কোটি টাকা বরাদ্দ রয়েছে, 3টে এক্সেলেন্স সেন্টার হবে। ডিপসিক আসার পরে আমরা দেখেছি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও কিন্তু একটা এই কর্ম বিষয়, বিশেষ করে আইটি সেক্টরের প্রভাব পড়ার সম্ভাবনা আছে। ভালো আছে, খারাপও আছে। আবারও সেই ঘুরে ফিরে যে আলোচনা আমরা করছিলাম, না সেই জন্য আমি ছোট্ট করে শেষ করি আর কি। সেটা হচ্ছে যে এই সবাই একই কথা অনেকটা বলেছেন, যে প্রবীরবাবু তো খুব ভালো করে বললেন যে কর্মসংস্থানের ব্যাপারটা কিন্তু আমাদের মানে নতুন টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অত দিতে পারবে না, কিন্তু যেটা পারবে সেটা হচ্ছে যেটা প্রবীরবাবুও বলেছেন যে এখনও এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরে আমাদের কিছু লেবার ইন্টেন্সিভ জিনিসের এখনও স্কোপ আছে, এবং সেটা কিন্তু আমাদের এই ডেভেলপিং কান্ট্রির মধ্যে বা ব্রেক্স ইত্যাদি এই যে আমাদের গোষ্ঠীগুলো আর কি, সেই গোষ্ঠীগুলোকে আরেকটু যদি এক্সপ্লোর করা যায়। কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে একটু ওই স্কিল তো দরকার, এবং সেই জন্য আমি এটা মনে করি একটা পজিটিভ দিক। যে আমি একটু বাড়াবাড়ি ভাবনা চিন্তা করছি এই এক্সপোর্ট রিলেটেড বিষয়ে। দেখুন, চীনের সাথে যখন টাসেলটা হলো তখন বেশ কিছু জিনিস আমরা গেইন করতে পেরেছি। ইউক্রেনের সাথে যুদ্ধে আমরা তেল গেইন করছি। এই জায়গায় যদি ইউএসএ এই ট্যারিফ ওয়ারটা শুরু করে, হয়তো সময় সাপেক্ষ আমরা সেই জায়গায় ওই স্কিলের, মানে এটাও তো ফ্যাক্ট যে প্রচুর ভারতীয় সেখানে গিয়ে কাজ করেন, তাদের মাথায় সেখানে কাজ করে। ফলে এখানে আমাদের কি কিছু পজিটিভ থাকতে পারে অন্যান্য দেশের ক্ষেত্রে, এক্সপোর্ট গেনের ক্ষেত্রে, ওই ট্যারিফ ওয়ারের মধ্যে দিয়ে আমরা? হ্যাঁ, সেইখানে সম্ভবত উই আর নাও ফোর্স টু ডু ইট। মানে সেটা হচ্ছে ইউএসএর থেকে আমাদের নজরটাকে আস্তে আস্তে সরানোর যে ব্যাপারটা, সেটা কিছুটা যেন বাধ্য হয়েই আমাদের করতে হবে, এবং ইতিমধ্যেই হয়েছে যে অন্য দেশকে সরিয়ে আমাদের দিকে ঘোরানো সেটা সম্ভব। কিছুটা তো হয়েছিল কোভিডের সময়, তখন ওই সাপ্লাই চেনের জায়গা থেকে কিছু সমস্যা হচ্ছিল তখন তো কিছুটা আমাদের এখানে এসছিল। কিন্তু সেটা ধরে রাখতে গেলে আমি যেটা, আপনি এই কথাটা বলেছেন যে সেটা হচ্ছে যে আজকে দেখুন না, মানে স্কুল লেভেলে যেগুলো করা হচ্ছে বলা হচ্ছে, এবার ক্রমশই আপনি বিভিন্ন রাজ্যের স্ট্যাটিস্টিক্স দেখুন যে সরকারি স্কুলে যাওয়ার এটা ক্রমশ কমে আসছে। ঠিক। এবং সেখানে সরকার স্কুলে কিভাবে স্কুলটাকে করলো, কিন্তু সরকার যদি রিভ্যাম্প করতে চায় খুব সিরিয়াসলি, তাতে করে যদি তারা আবার ফিরে আসে সেই সরকারি স্কুলে, আমি সত্যিই মনে করি যে এটার একটা পজিটিভ এফেক্ট হতে পারে। কিন্তু সরকারি স্কুল থেকে যে এক্সিটটা হয়ে চলেছে ক্রমাগত আর কি, সেইটা ঠেকানোর জন্য কিন্তু আরেকটু সিরিয়াস ভাবনা দরকার। শুধুমাত্র এআই রিলেটেড কিছু জিনিস দিয়ে দিলাম এটা করলে কিন্তু হবে না। আমার ধারণা যে একদম আস্তে আস্তে ওই এডুকেশনের ওই স্তরেই যেতে হবে, কারণ মানব পুঁজিটা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আপনিও আগে উল্লেখ করেছেন যে সেখানে ওই এমপ্লয়াররা বলছে যে তারা এমপ্লয়েবল নয়, তাদেরকে নেওয়া যাচ্ছে না। এটা সবটা সত্যি নয় অবশ্য, কারণ এমপ্লয়াররা তারা নিতে চায় না। তো কিন্তু তবু আর কি অন্তত সেই স্কিলটা যদি থাকে, আমার মনে হয় যে নতুন এন্টারপ্রেনারশিপ হতে পারে। ঠিক, অনিমাদা কিছু বলছে না, আমি প্রথমে ওই যেটা কর্পোরেটদের কথা বলেছে কালকে চিফ ইকোনমিক অ্যাডভাইজার, আমি সেটা বিরোধিতা করছি। এবং উনি যেটা বলেছেন সেটা হচ্ছে ওই নিফটি 50-র কিছু কোম্পানি, সেন্সেক্সে যারা টপ পারফরমেন্স আছে তাদের সেই সব কোম্পানি। আপনাকে কে বলেছে যে সব কর্পোরেটসরা প্রচুর মুনাফা করছে? আপনাকে কর্পোরেটসের দুঃখ কষ্টটা বুঝতে হবে। আজকে যে প্রাইভেট ইনভেস্টমেন্ট নেই, আমি প্রাইভেট শিল্পোদ্যোগীদেরকে আপনাকে উৎসাহ দিতে হবে। আপনি শিল্পোদ্যোগীদেরকে যদি আপনি বলে দেন আপনাকে এটা করতে হবে ওটা করতে হবে, সে হাত গুটিয়ে বসে থাকবে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, শিল্পোদ্যোগীরা দুটো জিনিস বোঝে, একটা হচ্ছে তার পুঁজির সুরক্ষা, আর 2 নম্বর হচ্ছে লাভ। এটা ছাড়া তিনি কিছু বোঝেন না। আপনি তাকে ডেকে এনে তাকে সম্মাননা প্রদান করুন, আপনি তাকে এই স্টেজে নিয়ে আসুন, ওই স্টেজে নিয়ে আসুন, তিনি ব্যবসা করতে এসেছেন। এবং ব্যবসা করতে গেলে বেসিক যে জায়গাটা, তিনি মার্কেট সার্ভে করবেন যে আমার জিনিসটা যেটা আমি তৈরি করব সেটা তৈরি করতে কত টাকা লাগবে, কত টাকায় বিক্রি করবো, এবং সেটা আদৌ বিক্রি হবে কি না। এবং একটা আমরা যেটা মেক ইন ইন্ডিয়ার কথা 2014 সালে যখন ওই নতুন সরকার ক্ষমতায় এসেছিলো তখন থেকেই মেক ইন ইন্ডিয়ার প্রজেক্ট আমরা শুনছি, কিন্তু মেক ইন ইন্ডিয়া প্রজেক্টটা কেন চলছে না? তার কারণ যে কোনো শিল্পোদ্যোগী তারা দেখুন
স্বল্প মেধা মধ্য মেধার লোককে আপনি বেশি করে এমপ্লয়েবল কমিউনিটির মধ্যে আনতে পারবেন যদি আপনি একটা বড় কলকারখানা তৈরি করতে পারেন। সেই বড় কলকারখানাতে যেটা তৈরি হবে সেটা তো আলটিমেটলি তো প্রোডাক্টটাকে আপনাকে সেল করতে হবে, এবং সেই সেলটাই আরে স্টার্ট আপ ইউনিকর্ন এইগুলো তো শব্দবন্ধনী, এইগুলোতে কত শতাংশ লোক এনগেজ রয়েছে। আপনি যারা স্টার্ট আপ করছে এটা বড় লোকদের একটা ভাষা যে আমার ছেলে স্টার্ট আপ করছে, আরে স্টার্ট আপে তার প্রফিট হচ্ছে কিনা আপনি দেখুন, কত স্টার্ট আপ বন্ধ হয়ে যাচ্ছে দেখুন। আপনাকে দেখতে হবে যে মধ্য মেধা স্বল্প মেধার যে লোকজন আছে তাদেরকে এমপ্লয়েবল কমিউনিটির মধ্যে আনতে গেলে বড় কলকারখানা দরকার, এবং সেটার জন্য সরকারি প্রচেষ্টা আছে, সরকারের কাছে কিছু চ্যালেঞ্জ আছে, বাধ্যবাধকতা আছে। আপনাকে মেন হচ্ছে মেন মাইক্রো আলাদা করে ফান্ড ইনক্লুডিং ফান্ড আছে। দেখুন স্টার্টআপ বিরোধিতা করছি না, সরকার তো স্টার্টআপকে প্রমোট করছে, কিন্তু স্টার্টআপকে প্রমোট করলে স্টার্টআপে কটা লোককে আমি যদি একটা স্টার্টআপ করি সেই স্টার্টআপটা কতদিনে সেটা বিকশিত হবে, সেটার মধ্যে ফান্ড ইনফিউশন দরকার। যারা অ্যাঞ্জেল ইনভেস্টর থাকে তারা একটা ফেজে ইনভেস্টমেন্ট করছে, তারপরে আর ইনভেস্টমেন্ট করছে না। কত স্টার্টআপ বন্ধ হয়ে যাচ্ছে, কেন বন্ধ হয়ে যাচ্ছে সেটা নিয়ে আমরা R&D করছি না, সেই পর্যায়ে আমরা আসিনি। আমাদেরকে দেখতে হবে যে এই সরকারি যে প্রচেষ্টা আছে তার সঙ্গে সঙ্গে বেসরকারি শিল্পপতিরা যদি এগিয়ে না আসেন, এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটা অর্থনীতির ওয়ান অফ দ্য ইন্ডিকেটার সেটা তো কমছে, এবং প্রাইভেট ইনভেস্টার যারা এখানে ইনভেস্টমেন্ট করছেন না দেশের বাইরে ইনভেস্টমেন্ট করছেন, তার একটাই কারণ বেসিক জায়গা। তুমি যদি একটা জিনিসের কোম্পানি তৈরি করো, তুমি আগে যদি তোমার আইডিয়া যাই থাকুক যে জিনিসটা আমি তৈরি করবো সেই জিনিসটা আগে মার্কেটে বিক্রি হবে কিনা, এবং বিক্রিটা তখনই হবে যখন ডিমান্ড স্টিমুলেট হবে, এবং তার জন্য এটা একটা পদক্ষেপ। এবং সরকার যেটা কালকে যেটা চিফ ইকোনমিক অ্যাডভাইজার যে স্টেটমেন্টটা দিয়েছেন, আমি জানি না সেটা নিয়ে হয়তো শঙ্কুদেবরা ওরা আরও কাটাছাড়া করবেন যে এরকম স্টেটমেন্ট দেওয়া যায় কিনা। সরকার বেসরকারি ক্ষেত্রকে কোনো ডাইরেক্টিভ দিতে পারে না যে প্রফিট হচ্ছে আপনি তার একটা বড় শতাংশ আপনি কোম্পানির এমপ্লয়িদের। এর উত্তর শঙ্কুর কাছে নেব, কিন্তু আমি একটু বালিগঞ্জে ঘুরে আসবো, ওখানে টালিগঞ্জে যাব, ওখানে অয়ন ঘোষাল রয়েছেন আরও বেশ কয়েকজনের সাথে, কি বলছেন তারা শুনবো, তারপর আসি শঙ্কুর কাছে। অয়ন। হ্যাঁ দেখো, অবশ্যই সব্যসাচী, আমরা কলকাতার বিভিন্ন প্রান্তে আমরা সারাদিন ধরে ঘুরছি, সকালে ঘুরেছি, প্রত্যাশা জানতে চেয়েছিলাম মানুষের কাছে, আর এই মুহূর্তে আমরা রয়েছি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে। এই যে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়, অর্থাৎ মাসে 1 লক্ষ টাকা যে ব্যক্তিটি আয় করবেন তাকে আর কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না, এতে কি ফাইনালি কোনো লাভ হবে? আপনি কি খুশি? না, সেটা না। আমি তো আমার মনে হয় যে 12 লক্ষর জায়গায় 6 লক্ষর ওপরে করুক, কিন্তু জিনিসপত্রের দামটা কমিয়ে দিই, তাহলেই খুশি। কেন এরকম বলছেন? কেন, তাতে আমজনতার অনেক সুবিধা হবে। কেন 12 লক্ষ টাকা কামানোর মতো লোক হয়তো 10% আছে, সাপোজ, ম্যাক্সিমামই 90%ই তো তার নিচে। মানে আপনি বলছেন জিনিসপত্রের দাম যদি না কমানো হয় তাহলে আয়করের ছাড় দিয়ে? না, আয়করের ছাড় দিয়ে কোনো লাভ নেই। আপনার মতামত নেব, আপনার কি মত? 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ফ্রি, আপনি খুশি? না। কেন? 12 লক্ষ টাকা যে কামিয়ে কতজন রোজগার করে এখানে? যা 12 লক্ষ টাকা পর্যন্ত, হ্যাঁ, কতজন? যে মানুষটি 2 লক্ষ টাকা রোজগার করেন তিনিও এই তালিকায় রয়েছেন, 4 লক্ষ টাকা রোজগার করেন তিনিও এই তালিকায়, 5 লক্ষ 7 লক্ষ তারা আছেন। কিন্তু এই যে ইনকাম ট্যাক্সের যে ছাড়, এই ছাড়ে কি শেষ পর্যন্ত কোনো লাভ হবে না? লাভ হবে না। এতে জিনিসপত্রের যদি না দাম কমায়, ইন্ডাস্ট্রিয়াল যদি না হয় আমাদের এখানে, তাহলে আমাদের যে ধরুন ইয়ং ছেলেরা চাকরি বাকরি যদি না পায়, ইনপুভ হবে না। সত্যি তো, যদি এমপ্লয়মেন্ট জেনারেট না করে তাহলে কিসের ইনকাম আর কিসের ইনকাম ট্যাক্স? আপনার সাথে একটু কথা বলবো। এই 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করে একদম সরাসরি ছাড়, কোনো আয়কর নেই, এটা কি আপনাকে খুশি করলো? নেটওয়ার্ক ইস্যু হয়েছে, আমি শঙ্কুর কাছে আসবো। এটাও একটা ভাবনা যে আমার তো 12 লক্ষ টাকা রোজগারই নয়, ট্যাক্স দেওয়ার ব্যাপার নেই, কিন্তু আমি যে জিনিসগুলো কিনবো সেই জিনিসগুলোর দাম কমছে কি, এটা হচ্ছে বিষয়। দেখুন, এবং তার সাথে কিন্তু এই যেটা অনিমানদা বলছিল যে কর্মসংস্থান, কাজের জায়গা, উনি একটা খুব ভালো পয়েন্ট বলেছে, আমি শঙ্কু বলবে যে আপনি যদি সবাইকে সুরা দিতে, অনেক স্টেক হোল্ডার ছিল, দেখুন যাকে দেখালেন ইনি নিশ্চয়ই কোথাও সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন, হয়তো ব্যবসাদার, তারও কিন্তু একই বাজারে বাজার করছেন। যিনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী তিনিও যে টাকায় একটা আলু কিনছেন, পটল কিনছেন, ইনিও সেই দামেই কিনছেন। এখন জিনিসপত্রের দামটা যদি কমে গেল তাহলে বেনিফিশিয়ারিসটা অনেক বড় হয়, মানে অনেক লোক তাতে তার সুবিধাটা পায়। খুব ভালো কথা বলেছেন। আচ্ছা দেখুন, আমি একটা খুব নির্দিষ্ট করে বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আমি মনে করি না যে কর্পোরেট ট্যাক্স বাড়ানো বা কমানোর উপরে তারা শুধুমাত্র শিল্প প্রতিষ্ঠা করবেন বা
করবেন না এইটা ডিসিশন তারা নেন। আরও একাধিক কয়েকটা বিষয় থাকে, যেমন ধরুন প্যানেলে সুপর্ণদা আছেন, আমি সুপর্ণদার কাছে জানতে চাইব, বহুদিন এই রাজ্যের উনি অর্থনৈতিক ব্যবস্থার সাথে যুক্ত। যেমন ধরুন এখানে যারা সরকার চালান তারা ল্যান্ড পলিসিটা চেঞ্জ করেননি, তারা জমি কোনোভাবে নেবেন না, তাহলে ইন্ডাস্ট্রি হবে কি করে? তো ফলে সরকার আরও একাধিক ইনিশিয়েশন নেন যাতে ইন্ডাস্ট্রি করার অপরচুনিটি থাকে, কিন্তু তার সাথে এটা দেখাও সরকারের বেসিক রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যাতে একটা সামঞ্জস্য থাকে যে কর্পোরেট প্রচুর প্রফিট করে নিল আর যারা কর্মচারী আছেন তারা প্রচুর গরিব হয়ে গেলেন, তারা উপযুক্ত তাদের বেতন পেলেন না, এটা দেখাটাই সরকারের কাজ, এই সামঞ্জস্য মেনটেন করাটাই কাজ। কিন্তু তাদেরকে বেতন দেওয়ার জন্য তাদের স্যালারি বাড়াতে হবে, আপনি প্রফিট করছেন তাই, সেই প্রসঙ্গ তুলতে হলে সবার আগে তাহলে সিএসসিটা বন্ধ করে দেওয়া উচিত। সিএসসি যে পরিমাণ প্রফিট করে, আমি নাম করে কোট করছি, সিএসসি যে পরিমাণ প্রফিট করে তার সুবিধা তো বস্তির সাধারণ ইলেকট্রিসিটি যারা কনজিউমার আছেন তারা পান না। তাহলে পশ্চিমবাংলায় সিএসসির হচ্ছে যে পরিমাণ প্রফিট হয় সেই প্রফিটটা ডিস্ট্রিবিউট করা উচিত, ইলেকট্রিসিটি ফ্রি করে দেওয়া উচিত, ফ্রি কানেকশনে যাওয়া উচিত, কিন্তু তারা দেন না। তো ফলে আমি একটা জাস্ট ছোট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে সিএসসির যেমন অন্যান্য ইনভেস্টমেন্ট আছে, উনি পশ্চিমবঙ্গ থেকে প্রফিট করছেন, কিন্তু তার সাথে লক্ষ্য রাখতে হবে তাকে যেমন রেমেডি দিতে হবে, ঠিক তেমনি তার যারা উপভোক্তা বা তার যারা কর্মচারী আছেন তারাও যাতে উপযুক্ত বেতন পান, সেই বেতনের উপর আঘাত না আসে সেটা দেখতে হবে। কারণ আপনি যদি সরাসরি কর্পোরেটকে প্রেসারাইজ করেন যে আপনি ভাই রোজগার করছেন ফলে আপনাকে এই পরিমাণ ট্যাক্স দিতে হবে, তাহলে উনি এখানে তার ব্যবসা প্রতিস্থাপন করবেন না, অন্য জায়গায় চলে যাবেন। আর শুনুন, মার্কেটটা সবাই জানেন যে কম্পিটিশন, এইটুকু এক্সপেকটেশন তো থাকবে যে তোমার যদি প্রফিট হয় আমার মাইনেটা বাড়াও, এইটুকু এক্সপেকটেশন থাকবে তোমার যদি প্রফিট হয় আমার মাইনেটাও বাড়াও। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই পুরো বিষয়টা ডিপেন্ড করে থাকে যে আপনি কিভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অপারেট করছেন। আপনি এই ধরনের কোনো জেনারেলাইজ নিয়ম করতে পারেন না যে আপনি প্রফিট হলেই এত % কর্মচারীদের দিতে হবে, এটা পসিবল না। এটা হলেই হচ্ছে আমার মনে হয়, এটা আমার ধারণা যে ইন্ডাস্ট্রিতে এটা এফেক্ট করবে বা করার জায়গায় যাবে। কিন্তু হ্যাঁ, গভর্নমেন্টের তো লেবার ডিপার্টমেন্ট আছে, এইটার কাজ করবার জন্য একাধিক অর্গানাইজেশন আছে, তারা দিকটা দেখবেন যাতে চুরি ডাকাতি না হয়, যাতে প্রিভেন্টিভ মেজার থাকে। যেটা আমি একটু আগে বলছিলাম যে ধরুন এই রাজ্যে জিএসটি চুরি কোন লেভেলে হয়, এই রাজ্যে শুধু নয় দেশে কোন লেভেলে হয়, সেটা যদি কমানো যায় তাহলে বাটারিং এ আপনি দেখবেন যে আলটিমেটলি ইনকাম বাড়বে। না সেটাই বলছি, কেন্দ্র সরকার দেখবে। আমি জাস্ট সেই জায়গাটা বলছি যে আমি প্রত্যক্ষ কালেকশনের উপর প্রেসার না করে যে জায়গায় আমার অপশন আছে সেই জায়গাগুলো যদি আমি কাল্টিভেট করি তাহলে আমি অনেকটা রেমেডি দিতে পারবো। আচ্ছা, আমি সুপর্ণবাবুর কাছে আসবো, উত্তর নেব, তার আগে একটু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। আমরা প্রথম থেকে ঠিক করেছিলাম যে আমরা বাজেট শুনব, কিন্তু যখন ফাইন্যান্স বিল পেশ হবে তখন আমরা সমাজবাদী পার্টির তরফে অখিলেশ যাদব যেভাবে বিষয়টিকে উত্থাপন করতে চেয়েছিল, ওরা মুলতবি নোটিশও দিয়েছিল, তার সমর্থনে আমরা উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে আমরা ওয়াকআউট করব। এই কুম্ভ সম্বন্ধে যে কোনো পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে আমাদের প্রধান দাবি 13 তারিখে কুম্ভ নিয়ে আলোচনা করার জন্য সময় দিতে হবে। কুম্ভ নিয়ে আলোচনার কথা হচ্ছে, যেরকম আমরা শুরুতে হইচইও দেখছিলাম, আমি পরে আসবো। সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো। যেটা সাধারণ মানুষের বাজেট এবং কৃষকদের জন্য বাজেট, গরিব মানুষের বাজেট, মহিলাদের জন্য বাজেট, ইউথের জন্য বাজেট, যুবদের জন্য বাজেট এবং কৃষকদের জন্য যে বাজেট হয়েছে তাতে যেমন মিডল ক্লাসকে অ্যাড্রেস করা হয়েছে, 12 লাখ টাকা পর্যন্ত নো ট্যাক্স রিজিম করে। আমারও এক্সপেকটেশন ছিল না, আমি হয়তো ভেবেছিলাম 10 লাখ অবধি নো ট্যাক্স হবে, 7 থেকে 10, 7 থেকে একবারে 12। এই যে লম্বা জাম্প, আমাদের মিডল ক্লাস যে সোসাইটি আছে, সমাজ আছে, মধ্যবিত্ত পরিবার যারা আছেন তারা এর ফলে উপকৃত হবেন এবং হিউজ পরিমাণ অ্যামাউন্ট টাকা আমরা আশা করছি মধ্যবিত্তরা এরপরে সেটাকে ইনভেস্ট করবে বিভিন্ন জায়গায় এবং তার ফলে দেশের অর্থনীতিতে পারচেসিবিলিটি বাড়বে, দেশের অর্থনীতিতে একটা বুম আসবে, মিডল ক্লাসের অর্থনীতিতে একটা বুম আসবে। আমি সুপর্ণবাবুর কাছে আসবো। সুপর্ণবাবু, আমরা আলোচনা যখন শুরু করেছিলাম একটা ফিল গুড ফ্যাক্টর নিয়ে, এই 12 লক্ষ টাকার কথা যখন বলা হলো, সবাই একেবারে এটা নিয়ে প্রত্যেকেই বলছিলেন, কিন্তু যখন আলোচনার শেষ পর্যায়ে যখন আমরা আসছি সেখানে কিন্তু এই বেসিক প্রশ্ন আসছে কর্মসংস্থানের দিক এবং জিনিসপত্র দাম কমার দিক। আমি তার আগে যদি আপনি অনুমতি দেন সব্যসাচী। না, নিশ্চয়ই নিশ্চয়ই বলুন। তার কারণ আমি যখন এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে অনির্বাণ, এবং আমি যখন কথা বলছিলাম যে
সেই জন্য কিছু মোবাইলে মেসেজও আসছে, অনির্বাণ কারেক্ট করে দিতে পারবে। তার কারণ যেটা এখন কারেন্ট নিউ ট্যাক্স রেজিম যেটা চলছে, মানে যেটা প্রপোজ নয়, যেটা আজকে বাজেটের আগে অবধি যেটা চলছিল, 3 থেকে 7 লাখ টাকা অবধি কেউ 20,000 পাচ্ছিলেন, 7 থেকে 10 লাখ হচ্ছে 30,000 এবং 10 থেকে 12 লাখ হচ্ছে 30,000, মানে 80,000 টাকা মতো। আজকে যেটা নতুন যেটা প্রপোজ হচ্ছে সেটা 4 থেকে 8 লাখ টাকায় 20,000 টাকা এবং 8 থেকে 12 লাখে 40,000 টাকা। তার মানে সেটা 60,000 গিয়ে দাঁড়াবে। অনির্বাণ ভালো কারেক্ট করে দিতে পারবে। আমার কাছে যেটা এসছে 12 থেকে 15 লাখটা যেটা এক্সিস্টিং চলছে আজকে বাজেট অ্যানাউন্সমেন্টের আগে, সেটা 60,000 এবং এখন যেটা হচ্ছে 12 থেকে 15 লাখ 45,000। তার মানে আগের 80 আর 60 এক করে 1,40,000 আর 60 আর 45 1,05,000। সুতরাং আমাদের ডিটেলে ক্যালকুলেট করতে হবে, তাড়াতাড়ি আমি ফিল গুডে যেতে চাইছি না। 1 2 হচ্ছে যেটা আপনি মৌলিকভাবে প্রশ্ন করলেন, বেকারত্ব। বেকারত্ব তো শুধু এই সরকারের নয়, 70 বছর ধরেই আমাদের এটা ডিসেন্ট জবসের কিন্তু ভারতবর্ষ একদম আমরা বলছিলাম যে আমরা প্রত্যেক বছর এই নিয়ে আলোচনা করি, মিস করছে। 1 কিন্তু 2 যেটা হচ্ছে যে মূল্য বৃদ্ধি, কেন এখানে প্রবীরবাবু আছেন, অচিনদাও আছেন, বলবেন। তার কারণটা হচ্ছে যে তার কারণ প্রবীরবাবু বারবার সঠিকভাবেই ম্যানুফ্যাকচারিংকে এনকারেজ কথা বলেছেন এবং এক্সপোর্টের কথাটা সঠিকভাবে উনি বলেছেন, কিন্তু কস্ট অফ ক্রেডিট এই কথাটা আমি বলতে চাইছি। তার কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যদিও অর্থনীতিবিদরা যখন মুদ্রাস্ফীতি ক্যালকুলেট করেন, অর্থনীতিবিদরা কিন্তু খাদ্যে মুদ্রাস্ফীতি সেটা কিন্তু ক্যালকুলেশনের মধ্যে নর্মালি নেন না। তার কারণ সেটা কোর ইনফ্লেশনের পার্ট নয়, হেডলাইন ইনফ্লেশনের পার্ট। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যখন তারা কোনো রেটস ডিসাইড করে, তারা কিন্তু হেডলাইন ইনফ্লেশন মানে ফুড ইনফ্লেশনটাকে ধরে করেন। এখন ব্যাপারটা হচ্ছে যে 2012 ফিগারে বেস করে করা বা 2024-এর, সুতরাং যারা লোন নেবেন 12-13% দিয়ে যদি কস্ট অফ ক্রেডিট হয়ে যায়, তাহলে কিন্তু যে কোনো মানুষের পক্ষেই অপারেশনাল ইস্যু থাকে। 1 2 হচ্ছে যে ইজ অফ ডুইং বিজনেস, সেটা নিশ্চয়ই এই সরকার জোর দেবেন বলে আমি মনে করছি। 3 শঙ্কু খুব সঠিকভাবে শঙ্কু একটা কথা তুলে আমাকে প্রশ্ন করার চেষ্টা করছিলেন হয়তো, যে সরকার কি সব কিছু করতে পারে? নিশ্চয়ই। আমরা যদি মেক ইন ইন্ডিয়ার কথা বলেছি বা ম্যানুফ্যাকচারিংয়ের কথা বলেছি, সরকার স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন হয়তো করতে পারেন যে দেখুন আমি তো 4টে জিনিস করেছি। কি করেছি আমি প্রথম কথা হচ্ছে ট্যাক্স রেট কমিয়ে 26% আমি সেটাকে করেছি। আমি সাবসিডি দিয়েছি, আমি ইম্পোর্ট ট্যারিফ বাড়িয়েছি, সেটাকে আমি একদম সাপোর্ট করি না। তার কারণ এত প্রোটেকশনিস্ট এই সরকার হয়ে দাঁড়াচ্ছে যাতে ম্যানুফ্যাকচারিংয়ে সেটা একটা অসুবিধার জায়গা সৃষ্টি হচ্ছে। 3 এবং বাকি হচ্ছে যে এই যে ব্যাড লোনস যেগুলো ছিল সেগুলোকে রাইট অফ করে আমি একটা ব্যাড ব্যাংক তৈরি করেছি, ব্যাংকিং সিস্টেমটাকেও পরিষ্কার করেছি। কিন্তু শঙ্কু সঠিকভাবেই বলেছে যে শুধুমাত্র একটা শুধু ট্যাক্স রেটের কথা হচ্ছে না, ওভারঅল গভর্নমেন্টের অ্যাপ্রোচ টু ইনভেস্টার বাড়াতে হবে। এবং অচিনদা যখন বলছিলেন আমরা যখন চায়না +1 কোভিডের পরে ঠিক করেছিলাম, তাহলে যদি $100 চায়না থেকে বেরিয়ে যায় তাহলে ভারত হয়তো $10 বেশি পায়নি। সুতরাং ভারতকে কিন্তু এই জায়গাটা ভালোভাবে চিন্তা করতে হবে। 1 2 চিফ ইকোনমিক অ্যাডভাইসার যদিও বলতে পারেন না যে কোন কোম্পানি কত মাইনে দেবেন, কিন্তু পাবলিক ক্যাপিটাল অর পাবলিক মানি ইজ নট টু অ্যাড টু প্রাইভেট প্রফিটস, এটাও কিন্তু সব্যসাচী আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আমি আলোচনায় ফিরবো এবং আলোচনার পরে যে বিষয়টা নিয়ে আমি ফিরতে চাইছি তা হলো আমরা হয়তো মানে বাইরের কথা অনেকে ভাবি না, আমরা দৈনন্দিন জীবনযাপনের চর্চা করতে হয়, কিন্তু এটা ঠিক সময়টা বড্ড হুড়মুড়িয়ে পাল্টে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আগামী 5 বছরে কিন্তু আমাদের চারপাশটা অনেক বদলে যেতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত এই থ্রু বাজেট আমরা কোন পথে এগোচ্ছি? আমাদের সামনে কি একটা বড়সড় উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, নাকি অনেক ধাক্কা খেতে হবে এবং উন্নত দেশের ক্ষেত্রে অনেকগুলো প্রতিবন্ধকতা বাম্পার রয়েছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।